সালটা ছিল 1999 জুন মাসের 10 তারিখ। কলকাতার বেহালার একটা সোসাইটি আছে, অক্সিটাউন সোসাইটি, এবং সেই সোসাইটির যে সিকিউরিটি গার্ড শাহেদ এবং তার যে কুক আছে সেলিম, তারা দেখে সোসাইটির একটা ঘর থেকে ধোঁয়া আসছে। তারা সেইখানে যায়, গিয়ে দেখে এমন একটা অবস্থা সেই ঘরের মধ্যে হয়ে আছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। আওয়াজে সমস্ত প্রতিবেশীও ওখানে জড়ো হয়ে যায়। সকাল 6টার সময় পুলিশের কাছে ফোন যাওয়ার পর পুলিশ 6:30টার সময় ওই সোসাইটিতে এসে পৌঁছায়। তারা ওই ফ্ল্যাটে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নেওয়া মাত্রই পুলিশ চমকে যায়। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রক্তের উপর পায়ের দাগ এলোমেলো ভাবে আছে। চারিদিকে সমস্ত জিনিস ওলট পালট করে ফেলা হয়েছে, যেন এখানে একটা বড় সড়ো ডাকাতি হয়েছে। এই দৃশ্যটা দেখার পর পুলিশ ঘরে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নিয়ে পর তারা 4-4টে বডি ওখান থেকে উদ্ধার করবে। কিন্তু ময়না তদন্তের পর পুলিশ জানতে পারবে 4টে বডি না, তারা 5টা বডি ওখান থেকে উদ্ধার করেছে। পুলিশ প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে এক প্রতিবেশী বলে রাত্রেবেলা 2টো কি 2:30টা বাজে সেই সময় এই ফ্ল্যাটে কিছু তো আওয়াজ শুনেছিলাম, কিন্তু সেই সময় তেমন কোনো ওই ব্যাপারে ভাবিনি। সকালবেলা ঠিক ওই 5:45 নাগাদ এক পেপারওয়ালা পেপার দিয়ে যায় এবং পেপার দেওয়ার আগে সে কিন্তু দরজাতে নকও করে, কিন্তু কেউ দরজাটা খোলেনি। দরজাটা ভেজানোই ছিল, আর একটা পেপারওয়ালা সে দরজা পুরোপুরি কেন খুলবে, তার তো অত অধিকার নেই। সকালবেলা কাজের মাসি আসে, সেও কেন আসেনি। পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে সেই সময় কোনো সিসিটিভি ছিল না, কল ডিটেল রেকর্ড ছিল না। তো পুলিশের প্রাথমিকভাবে এটাই মনে হয় যে এই ফ্ল্যাটে নিশ্চয়ই ডাকাতি ঘটেছে। কিন্তু ডাকাতি ঘটলে সিকিউরিটি গার্ড সে করছিল কি? সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিকিউরিটি গার্ড বলে রাত্রেবেলা এমন কোনো লোক আসেনি বা কোনো দল বেঁধে লোক আসেনি যেটা আমার নজরে পড়বে। কিন্তু পুলিশ তাকে খুব একটা বিশ্বাস করে না। কারণ কি? এই সমস্ত সিকিউরিটি গার্ড এরা গ্রামগঞ্জ থেকে আসে। গ্রামগঞ্জের কারোর সাথে মিলে যদি এই ফ্ল্যাটে ডাকাতি করে থাকে সেই জিনিসটা ধরতেও অনেক অসুবিধা হয়। পুলিশ সেই সময় এই রকম অনেক কেস কিন্তু দেখেছিল। পরবর্তী সময় পুলিশ জানতে পারে ওই ফ্ল্যাট থেকে নেয়ার অ্যাবাউট 50,000 টাকা ক্যাশ এবং তার সাথে সাথে 2 লাখ টাকার জুয়েলারি পর্যন্ত চুরি গেছে। পুলিশ বডিগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুরো ঘটনা শোনার পর আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে ওই ফ্ল্যাটের মধ্যে কারা ছিল। ওই ফ্ল্যাটের যে সবথেকে বড় মেম্বার এবং আর্নিং মেম্বার ছিল তার নাম হচ্ছে বিদ্যুৎ পাল। তার একটা ব্যবসা ছিল ইন্ডাস্ট্রিয়াল ম্যাটারগুলো সাপ্লাই করা নানান কারখানাতে। অবস্থা মোটামুটি ভালো ছিল। তার ওয়াইফের নাম হচ্ছে মঞ্জুলিকা পাল। সে ভবানীপুর ব্রাঞ্চে একটা ব্যাংকে ভালো পদে জব করত। তাদের ছিল 2 মেয়ে। একজনের নাম হচ্ছে সোহিনী পাল, যে লোকাল কলেজে BA সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছিল, এবং আর একজন মেয়ে ছিল যার নাম হচ্ছে ত্রিপর্ণা, যে লোকাল একটা স্কুলে ক্লাস 12-এ পড়ছিল। পুলিশ দেখে ফ্ল্যাটের মধ্যে কোনো ফোর্স এন্ট্রি নেই। সিকিউরিটি গার্ডের কথা তারা আগেই শুনেছে। এবার যে কাজের মাসি ছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে বলে সেই দিনের জন্য সে ছুটি নিয়েছিল। সে হাওড়াতে তার গ্রামের বাড়িতে গেছিল। এবার সে বলছে তার অ্যালিবাই তৈরি করা আছে। পুলিশ এই জিনিসটাকে এখন ভেরিফাই করবে। ভেরিফাই করে তারা জানতে পারে যে কাজের মাসি একদম ঠিক কথাই বলছে। তারা এবার ওয়েট করছে ময়না তদন্তের রিপোর্টের জন্য, এবং ময়না তদন্তের রিপোর্ট যখন আসবে তখন পুলিশকে রীতিমতন চমকে দেবে। এই ফ্যামিলির প্রত্যেকের মাথায় কোনো একটা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এবং সেই ভারী জিনিসটার ওজন হাইয়েস্ট টু হাইয়েস্ট 2 থেকে 3 কেজি হবে। তো মোটামুটি পুলিশ আইডিয়া করে নিশ্চয়ই এটা কোনো হাতুড়ি দিয়ে করা হয়েছে। হাতুড়ি ওই ক্রাইম সিনে পাওয়া যায়নি। তারপর এই প্রত্যেককে গলায় ছুরি চালানো হয়। ছুরি কোথা থেকে আসতে পারে? তারা কিচেনে গিয়ে দেখে কিচেনে যে ছুরিটা আমরা সাধারণত রেখে থাকি সেই ছুরিটা মিসিং। তার মানে ওই ছুরি দিয়েই এদেরকে হত্যা করা হয়েছে।
এর কারোর সাথেই কোনো কুকর্ম করা হয়নি। কিন্তু এই বাড়ির যে বড় মেয়ে আছে সোহিনী পাল, যে একটা লোকাল কলেজে পড়াশুনো করছিল, সে কিন্তু আর খুনের বেশ কয়েক ঘন্টা আগে একটা ফিজিক্যাল রিলেশন করেছে, সেটা ময়না তদন্তে বেরিয়ে এসেছে। সোহিনীর হাতের নখের মধ্যে অনেক স্কিন পাওয়া যায়, ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়, যেটা অন্যদের সময় দেখা যায়নি। সোহিনী সে ছিল 8 সপ্তাহের প্রেগনেন্ট। সোহিনীর ময়না তদন্তের আরও ডিটেল রিপোর্ট আসলে এটাই জানা যায় যে তাকে হাতুড়ি মারার আগে দম বন্ধ করে মারার চেষ্টা হয়েছিল। এদের প্রত্যেকের মৃত্যু 10টা থেকে 2টোর মধ্যে হয়েছে। আরও ডিটেল রিপোর্ট আসলে জানা যায় এই প্রত্যেকের মৃত্যুর মধ্যে ওই বাড়ির ছোট মেয়ে ত্রিপর্ণা, তার মৃত্যু হয়েছিল 10টা থেকে 11টার মধ্যে। বিদ্যুৎ পাল এবং তার ওয়াইফ মঞ্জুলিকা পালের মৃত্যু হয়েছিল 10:30টা থেকে 11:30টার মধ্যে। এবং সবার শেষে মৃত্যু হয়েছিল অবশ্যই সোহিনী পাল, এবং তার মৃত্যুর টাইমিংটা হচ্ছে 11:30 থেকে 12:30। এবং এদের প্রত্যেকের পেটে খাবারের সাথে পাওয়া গেছিল ঘুমের ওষুধ। পুলিশ এবার পুরো সিনটা ক্রিয়েট করে যে কেউ মোস্ট প্রবাবলি এদের চেনা এসেছিল বাড়িতে, সে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তারপরেই এদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু কাজের মাসি বলে যে তাদের যে কিচেন ছিল সেই কিচেনে সবার এন্ট্রি ছিল না, সেই বাড়ির কোনো মেম্বার ছাড়া বা কাজের মাসি ছাড়া এন্ট্রি নিতে পারতো না। কাজের মাসি তো সেই দিন আসেনি, তাহলে তাদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশালো কে? ইনসাইডার কাজ। কিন্তু সেই ইনসাইডারটা হতে পারে কে? এই কারণে পুলিশ ডিসাইড করে জুন মাসের 9 তারিখ, যেদিন এই খুনগুলো হয়েছিল, সেই দিন এই পাল ফ্যামিলি কি করেছিল সেটা বিশদে জানার। এই কারণে কলকাতা পুলিশ ডোর টু ডোর প্রত্যেককে কোশ্চেনিং করে। নিয়ার অ্যাবাউট 200টা বাড়িতে যায়, তারা ডোর টু ডোর কোশ্চেন করে, প্রত্যক্ষদর্শীকে চেনার চেষ্টা করে এবং পরপর করে মিসিং লিঙ্কগুলো জুড়তে থাকে। এবং সেটা জুড়তে গিয়ে তারা ওই পাল ফ্যামিলি সেই জুন মাসের 9 তারিখে সকালবেলা থেকে কি করেছিল সেগুলো এক এক করে লাইন আপ করে। সকালবেলা যে যার কাজে চলে যায়। বিকেল 5টার সময় সোহিনীকে পড়াতে তার মাস্টার মশাই লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী আসে। এই লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী মহেশতলা হাই স্কুলের টিচার ছিল। স্যার চলে যাওয়ার পর তারা সবাই মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে বাড়িতে এন্ট্রি নেয়। তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে বাজারে যায়। বাজারে গিয়ে চা কেনে, দুধ কেনে, চিড়ে কেনে এবং রেডিমেড পোহা কেনে। তারপর তারা বাড়ি আসে। বাড়ি এসে তারা চা খায়, দুধ খায় এবং পোহা খায়। তাদের ভিজারা রিপোর্টে বেরিয়ে আসে তাদের খাবারে যে ওষুধ দেওয়া হয়েছিল সেটা পোহার মধ্যে আর চায়ের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু ফোর্স এন্ট্রি নেই, ফোর্স এন্ট্রি থাকলেও সে ঘুমের ওষুধ কিভাবে খাবারের মধ্যে দেবে? নিশ্চয়ই চেনা জানা কেউ এসেছিল, কিন্তু চেনা জানা কে আসতে পারে? পুলিশের কয়েকজনের উপর সন্দেহ হচ্ছে। এক, ওখানকার সিকিউরিটি গার্ড যে খাবার বানায়, যে কাজের মাসি আছে, এবং সোহিনীকে যে পড়ায় সেই টিচার লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী। সবাইকে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেশীদের কাছ থেকে নতুন টুইস্টেড খবর পায় পুলিশ। সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীর সাথে তার ছাত্রী সোহিনী পালের একটা অবৈধ সম্পর্ক ছিল। সোহিনী পালের পেটে যে 8 মাসের সন্তানটা ছিল সেটা লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীরই। এবং এই ব্যাপারে পাড়া প্রতিবেশী মোটামুটি ভালো করে জানতো, তার ওয়াইফও এই ব্যাপারটা জানতো। এই কারণে তার ওয়াইফ ডিভোর্সের জন্য অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিল। পুলিশ একদম ভাবে যে কেসটা সলভ করে ফেলেছি। তারা লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীকে তুলে এনে কোশ্চেনিং করে এবং সেই কোশ্চেনিংয়ের জাস্ট 8 দিন পর তারা অ্যারেস্ট করে চন্দন দাসকে। এবার এই চন্দন দাসকে পুলিশের মতে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী তার এই অ্যাফেয়ারটাকে লোকানোর জন্য, অ্যাফেয়ারটাকে শেষ করার জন্য, ব্ল্যাকমেলিং থেকে বের হওয়ার জন্য এই চন্দন দাসকে 50,000 টাকা দিয়ে ভাড়া করে, যাতে সে সোহিনী পালের গোটা ফ্যামিলিটাকে লেপটে দিতে পারে। কিন্তু পুলিশের এই যে থিওরি আছে সেই থিওরি কোর্টে গিয়ে একদম উল্টে যাবে।
চন্দন দাসকে অ্যারেস্ট করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন পুলিশের সামনে সে সমস্ত কিছু স্বীকার করে নেয়। সে বলে যে আমাকে ভাড়া করেছিল লক্ষ্মীনারায়ণ এবং তার কথা মতনই আমি সমস্ত কিছু করেছি। চন্দন দাসের বাড়িতে রেইড করা হলে সেখান থেকে ছুরি পাওয়া যায় এবং ওষুধ উদ্ধার হয়, কিন্তু তাতে কোনো রক্ত নেই, রক্তমাখা জামা নেই। তারপরে পুলিশের মনেও এই কোশ্চেনগুলো আসতে থাকে যে যদি চন্দন দাস এই ঘটনাটা ঘটিয়ে থাকে তাহলে ওষুধটাকে মেশালো লক্ষ্মীনারায়ণ। কিন্তু লক্ষ্মীনারায়ণকে লাস্ট বার দেখা গেছিল বিকেল 5টার সময়। সে তো পড়াতে গেছিল এবং যখন সে পড়াতে গেছিল তখন হয়তো সে তার ছাত্রীর সাথে একবার শারীরিক সম্পর্কও করেছিল, যেটা ময়নাতদন্তের রিপোর্টেও বেরিয়ে এসেছিল, যদিও সেটা জোরপূর্বক ছিল না, সেটা ইচ্ছা মতেই ছিল। এই দুজনকে অ্যারেস্ট করে কোর্টে তোলা হয়। 1999-এর নভেম্বরে অদ্ভুতভাবে কোর্ট থেকে বেইল পেয়ে যায় এই কেসের মেইন ক্রিমিনাল লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী। তার ঠিক 3 মাস পর চন্দন দাসও বেইল পেয়ে যায়। এবার কোর্টে যে জিনিসটা হয়েছে সেটা আপনাদের খুব জানা দরকার। কোর্টে পরপর করে যখন প্রমাণ রাখছে পুলিশ, অ্যাকচুয়ালি পুলিশের কাছ থেকে কেসটা চলে গেছিলো সিআইডির কাছে, তো সিআইডি যখন পরপর করে প্রমাণ রাখছে তখন কোর্ট থেকে বলা হয় এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস। কিন্তু এখানে প্রত্যেকটা প্রমাণ মিথ্যা, সাজানো হয়েছে, কোনো কানেকশান নেই। প্রথম কথা হচ্ছে চন্দন দাসের সাথে লক্ষ্মীনারায়ণের যে কানেকশানটা বিল্ড করতে হবে সেটা পুলিশ বিল্ডই করতে পারেনি। দ্বিতীয়ত চন্দন দাস কোর্টে গিয়ে সমস্ত কিছু অস্বীকার করে, সে বলে পুলিশ আমাকে জোর করে বলিয়েছে। এদিকে লক্ষ্মীনারায়ণ তার তরফ থেকে বলা হয় যে আমি সোহিনীকে কেন মারবো, আমার ওয়াইফ, আমার প্রতিবেশী সবাই তো জানতো আমাদের সম্পর্কের ব্যাপারে, ইভেন আমি তো তাকে কথাও দিয়েছিলাম যে আমি তাকে এই বছরই বিয়ে করব আফটার দ্য ডিভোর্স। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাও কিভাবে আসে যে তাদের ফ্যামিলিকে আমি জাস্ট সরিয়ে দিতে চাই, ব্ল্যাকমেলিংয়ের থিওরিটাও এখানে কোথাও না কোথাও ক্যান্সেল হয়ে যায়। তো পুলিশের প্রত্যেকটা প্রমাণ আস্তে আস্তে কোর্টে ভেঙে পড়তে থাকে। পুলিশ এখানে কোনো পলিগ্রাফ টেস্ট করায়নি। সোহিনীর নখের মধ্যে যে চামড়া পাওয়া গেছিলো, যে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছিলো, এগুলো ঠিকঠাক করে কালেক্ট করা হয়নি। তারপর ওই বাড়িতে কোনো ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট সেইভাবে পাওয়া যায়নি, সমস্ত কিছু যেন ক্লিয়ার করা হয়েছে। সে তথ্য মতে 10টা থেকে রাত 2টোর মধ্যে এই পুরো কর্মকাণ্ডটা 4 ঘন্টায় ঘটানো হয়। কিন্তু সিকিউরিটি গার্ড কাউকে দেখলো না কেন? সিকিউরিটি গার্ড সেই সময় কি ঘুমাচ্ছিল? এইরকম হাজারো কোশ্চেন পুলিশকে ছুড়ে দেওয়া হয় বিরোধী পক্ষের তরফ থেকে, আর পুলিশ একদম অবাক হয়। পুলিশের 29টা আই উইটনেস ছিল যারা প্রত্যেকটা জিনিস পরপর করে সাজিয়ে পুলিশকে হেল্প করছিল, কিন্তু এই ক্ষেত্রে কোর্টে গিয়ে প্রত্যেকটা সাক্ষী তাদের কথার এদিক ওদিক পাওয়া যায়, ঠিকঠাক কানেকশন পাওয়া যায় না। ইভেন লক্ষ্মীনারায়ণের যে ওয়াইফ ছিল সেই দিন তাকেও সন্দেহ করা হয়েছিল, ভেবেছিল পুলিশ যে হয়তো এই সোহিনীর উপর রাগ করে এই রিভেঞ্জটা নিয়েছে, কিন্তু কোনোভাবে কোনো লিঙ্ক করতে পারেনি। সেদিন লক্ষ্মীনারায়ণের ওয়াইফ সে অন্য একটা রিলেটিভের বাড়িতে গেছিলো, সেটা প্রতিবেশীরা প্রমাণ আছে, সেই রিলেটিভরা প্রমাণ আছে। তো সেই ক্ষেত্রে এই অ্যালিভাইয়ের মাধ্যমে সেও বেঁচে যায়। তো পুলিশ এবার যাবে তো কোথায় যাবে? এই কেসটা কন্টিনিউ কোর্টে চলতে থাকে। 2007-এর মার্চের 29 তারিখ চলে আসে। সেই দিন কোর্ট থেকে এই দুজনকে এই কেস থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। বলা হয় যে অনেক প্রমাণ তাদের এগেনস্টে পরপর করে পুলিশ রাখলেও কোনো কংক্রিট প্রমাণ রাখতে পারেনি, সেই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এর ঠিক 1 মাস পর কোর্টে আবার সরকার পক্ষের আইনজীবী যায়, গিয়ে বলে এরা যদি মুক্তি পেয়ে যায় তাহলে কিন্তু এরা পালিয়ে যেতে পারে, এদের এগেনস্টে স্টিল প্রমাণ আছে, সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, তো এদেরকে আবার সারেন্ডার করতে বলা হোক। কোর্ট বলে লক্ষ্মীনারায়ণ এবং চন্দন দাস এদেরকে 7 দিনের মধ্যে পুলিশের সামনে সারেন্ডার করতে হবে। ইভেন পুলিশকে বলা হয় যে যদি দরকার পড়ে আপনারা গিয়েও অ্যারেস্ট করতে পারেন। কিন্তু পুলিশ যখন তাদের খোঁজ শুরু করে দুজনেই অলরেডি পালিয়ে গেছে। তাদের খোঁজ পুলিশ অনেক করে, কিন্তু হাজার চেষ্টার পরেও তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক জায়গা থেকে অনেক রিপোর্টে পুলিশের অনেক সিক্রেট সোর্সে এটা বেরিয়ে আসে এই দুজন হয়তো উড়িষ্যা নয়তো বিহারের কোথাও গা ঢাকা দিয়ে আছে। এই যে কেসটা আমি আজকে বললাম সেটা আনসলভড কেস। ইভেন সিআইডি এই কেসের শেষে বলেছিল যে যদি এই কেসটা লক্ষ্মীনারায়ণ আর চন্দন দাস না ঘটিয়ে থাকে তাহলে শিওর শট এটা একটা পারফেক্ট মার্ডার কেস হতে চলেছে। তার কারণ আমাদের কাছে অন্য কারোর এগেনস্টে কোনো প্রমাণই নেই,
এক ফোঁটা প্রমাণ নেই। তো এই কেসটাতে মেইন মোটিভ কী ছিল? একটা মোটিভ তো মেইনলি লক্ষ্মীনারায়ণ, যে ফ্যামিলিটাকে পুরোপুরি সরিয়ে দেবো, দিয়ে নিজে মুক্তি পাবো। দ্বিতীয় কারণ এটা হলেও হতে পারে, যেহেতু এই কেসে যতজন ভিকটিম ছিল তাদের মধ্যে সবথেকে পরে মৃত্যু হয়েছে কার? সোহিনী পালের। তাহলে এটা হতে পারে না যে সোহিনী পাল তার পুরো গোটা ফ্যামিলিটাকে মারার প্ল্যান করেছিল এবং তার টিচারের সাথে পালিয়ে গিয়ে বিয়ে বা অন্য কিছু করার প্ল্যান করেছিল। সেই ক্ষেত্রে সে হয়তো পুরো ব্যাপারটাও করে ফেলেছিল, কিন্তু চন্দন দাসকে হয়তো লক্ষ্মীনারায়ণ অর্ডার দিয়েছিল যে সবাইকে মারার পর সোহিনীকেও তুমি মেরে দেবে। এই কারণে সোহিনীর মৃত্যুটা সবার পরে হয়েছে। আবার এটাও হতে পারে যে কেউ টাকার লোভে এই বাড়িতে ডাকাতি করতে এসছে, কিন্তু ডাকাতি করলে সে ঘুমের ওষুধ কেন দেবে? আবার এটাও তো হতে পারে যে বিদ্যুৎ পালের একটা বড় অ্যামাউন্টে ইন্স্যুরেন্স ছিল। 1999-তে 10 লাখের ইন্স্যুরেন্স মানে অনেক টাকা। পুলিশ দীর্ঘদিন ওয়েট করে যে এই ইন্স্যুরেন্সের পয়সাটা কে ক্লেম করে, কিন্তু অ্যালাস পুলিশ দেখতে পায় এই পয়সাটা আনক্লেমডই থেকে যায়। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাও হেঁটে গেল। কিন্তু পুলিশ সর্বশেষে কিছু না পেয়ে একটা অ্যাঙ্গেল তদন্ত করে, সেটা হচ্ছে এই বিদ্যুৎ পালের কি কোনো শত্রু আছে? শত্রু তো ছিল, কিন্তু তারা যে খুন করবে তার কোনো প্রমাণ পুলিশ জোগাড় করতে পারেনি। এই কেসটা স্টিল আনসলভড আছে। কিন্তু আমি বলবো এই কেসের যেসব প্রমাণ পুলিশ সেই সময় পেয়েছিল, সোহিনীর নখের মধ্যে চামড়া, ওখানে যত ডিএনএ ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই সমস্ত কিছু তারা সেই সময় কালেক্ট করে থাকে, তাহলে 2025-এ এসে আমরা ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু একটা ইচ্ছা করলে ফ্যামিলি ট্রি বানাতে পারবই। এবং সেই ফ্যামিলি ট্রি বানিয়ে আমরা কিন্তু সেই খুনি কে হতে পারে এক্স্যাক্টলি সেটা অন্তত জানতে পারবো। লক্ষ্মীনারায়ণ যদি হয় তাহলে পুলিশের মেইন টার্গেট থাকবে লক্ষ্মীনারায়ণকে খুঁজে বার করা, চন্দন দাসকে খুঁজে বার করা। আর যদি অন্য কেউ হয়, হতেই পারে সে পুলিশের সামনেই আছে, সে ওই এরিয়াতে এখনও থাকে, তাহলে সহজে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ আর চন্দন দাস এই সিক্রেট লাইফ থেকে বেরিয়ে এসে একটা নর্মাল লাইফ লিড করতে পারবে। আমরা যেখানে চাঁদে যেতে পারছি, এখানে আমরা 2025-এ এসে ডিএনএ টেকনোলজিটাকে ব্যাপকভাবে কেন ক্রাইম কেসে ব্যবহার করব না? কেন ওল্ড কেসগুলো আমরা এই ডিএনএর মাধ্যমে সলভ করব না? বিদেশে একাধিক কেস জাস্ট এই ডিএনএর মাধ্যমে সলভ হচ্ছে। কোথাও তো এরকমও কেস দেখা গেছে যে 100 বছর পুরনো কেস, যে ক্রিমিনাল সে মারা গেছে, যে ভিকটিম সে তো মারা গেছিলই, তার ফ্যামিলি মেম্বাররাও মারা গেছে, তারপরেও ধরা পড়েছে ক্রিমিনাল। কয়েকদিন আগেই বলেছি 40 বছর আগে ঘটানো কিছু ঘটনার মাধ্যমে এই 2020 সালে এক ক্রিমিনাল ধরা পড়েছে। তো সেই ক্ষেত্রে অক্সি টাউনে আমরা সেই রকমভাবে তদন্তটা কেন নতুনভাবে শুরু করতে পারবো না? তো আমি আশা রাখি কলকাতা পুলিশ, যাকে ইস্টের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, সে এই তদন্তটাকে, এই কোল্ড কেসটাকে আবার রিস্টার্ট করবে এবং প্রমাণ করবে পারফেক্ট মার্ডার বলে কিচ্ছু হয় না। এইবার এই ঘটনাটা শেষ হয়ে গেছে। এই ঘটনাটা আমাকে নিয়ার অ্যাবাউট 2.25 বছর আগে অনেকে বলেছিল কমেন্ট বক্সে যে এই কেসটা কভার করবেন। আমি আজ করব, কাল করব করে করাই হয়নি, শেষমেশ আজকে করে দিলাম। কিন্তু এবার সবথেকে একটা সুন্দর জিনিস আমরা করতে চলেছি, যে এই যে কেসটা হয়েছে না, এই কেসটার নেক্সট পার্টটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আর আমি কিছুটা ওই সিনেমার মতন বা অন্যান্য ঘটনা থেকে সূত্র নিয়ে আমি একটু বানিয়ে বলার চেষ্টা করি। এটা আমার মতন করে আমি বলছি। চন্দন দাস আর এই লক্ষ্মীনারায়ণ তারা পালিয়ে যায় 2007-এর অগস্টে, এটুকু তো সত্যি ঘটনা। তারপর পালিয়ে যাওয়ার পর তারা একসাথে থাকে। একসাথে থাকার পর লক্ষ্মীনারায়ণ চন্দন দাসকে বলে যে তুমি আর আমার সাথে কোনোদিনও দেখা করবে না। পরে সিক্রেটলি এই লক্ষ্মীনারায়ণ, যদি এটা হয় যে চন্দন দাসকে মার্ডার করে সে অন্য কোনো রাজ্যে চলে গেছে, সেখানে গিয়ে সে বিয়ে করেছে, সংসার করছে, বাচ্চা কাচ্চা আছে, অথবা এটাও তো হতে পারে সে সংসার করেনি, সে পশ্চিমবঙ্গের কোথাও লুকিয়ে আছে, সে তার ওয়াইফের সাথে সিক্রেটলি কথা বলছে। এই জিনিসটা কেন বললাম? যখন 2007-এ তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়, লক্ষ্মীনারায়ণের ওয়াইফ কিন্তু সাপোর্ট করেছিল। সে বলেছিল আমার হাজব্যান্ড আজ যাই করুক অন্তত খুন করবে না। এই যে লাস্টের অংশটুকু বললাম, এটা পুরোটাই আমার একটা মাথার গল্প বা ধারণা বলতে পারেন, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এবার আপনারাও এই রকম কি ঘটনা বানাতে পারেন বা গল্প বানাতে পারেন, সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান,
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।